এই তো বোধহয় রাহুল এসে গেছে। কি রে রাহুল, এতক্ষণে তোর আসার সময় হলো? আরে ভাই অনিমেষ আর বলিস না, বাইরে যে বৃষ্টি, গাড়ি চালাতেই প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তোদের আড্ডা শুরু হয়ে গেছে নাকি? আরে না না রাহুল, আয় বস, তোর জন্য অপেক্ষা করছিলাম। শোন পল্লবী, আমাদের এবারের ঘুরতে যাওয়াটা যা ভৌতিক অ্যাডভেঞ্চার হলো, আমার তো মনে পড়লেই গায়ে একেবারে কাঁটা দিচ্ছে। সে আর বলতে। আচ্ছা, তোদের এর আগেও কি কখনো এরকম কিছুর মুখোমুখি হতে হয়েছে? আসলে কত বছর পর আমরা 5 বন্ধু এভাবে আড্ডা দিতে পারছি বল? সেই গ্রাম ছেড়ে এসে যে যার মতো কাজের ব্যস্ততার দরুন কত দূর দূর থাকি, মাঝে কতগুলো বছর পেরিয়ে গেল। কিরে, আরে কিরে অনিমেষ, তুই বল, তোর সেরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি? ভৌতিক? আমার সাথে একবার ঘটেছিল বটে। বলে ফেলুন মহাশয়। উফ, এই ঝড় বৃষ্টির রাতে ভৌতিক আড্ডা, ব্যাপারটা পুরো জমে ক্ষীর। শুরু কর অনিমেষ। তখন ডাক্তারির প্রথম বর্ষ চলছে। থার্ড ইয়ারের এক দাদার সাথে রুম শেয়ার করে হোস্টেলে থাকতাম। অরিন্দমদা এমনিতে ভীষণ ভালো মানুষ হলেও একটু খামখেয়ালি প্রকৃতির ছিল, কিন্তু মনের দিক থেকে একরকম নিরুপায় হয়েই দাদাকে সেই অসুবিধের কথা জানাই। শুনে দাদা বলল যে কিছু একটা ব্যবস্থা করে দেবে, কিন্তু সমস্যাটা হলো প্র্যাকটিক্যালটি পুরোপুরি দেখাতে গেলে বা বোঝাতে গেলে একটি ডেড বডির প্রয়োজন। সেটি অরিন্দমদা কি করে জোগাড় করবে এটি যখন ভাবছি, তখনই সন্ধেবেলা সে রুমে এসে বলে, বুঝলি অনিমেষ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর সমস্যাটা কোথায় সেখানে মিটলেও মিটতে পারে। কি করে মিটবে দাদা? আসল সমস্যাটা তো ডেড বডি নিয়ে, ওটা কোথা থেকে জোগাড় হবে? আরে আমাদের মর্গের পাহারাদা নিতাইদা, তার সাথে আমার হেভি খাতির আছে। নিতাই থেকে একবার বলে দেখি বুঝলি, সে যদি কোনোভাবে একটা লাশ ম্যানেজ করে দিতে পারে। নিতাইদাকে বলবে? কেউ যদি জানতে পারে না, তাহলে কোনো সমস্যা হবে না তো? ধুর দাঁড়াতো, এত চাপ নিস না। এত ভয় পেলে চলবে বলতো? তাহলে শিখবি কি করে রে বোকা? কথাটা শেষ করেই অরিন্দমদা নিতাইদার সাথে দেখা করার জন্য আমাকেও সাথে নিয়ে মর্গের উদ্দেশ্যে রওনা হলো। কলেজ হোস্টেল থেকে বেশ খানিকটা দূরে ক্যাম্পাসের একেবারে পেছন দিকে ছিল হসপিটালের মর্গটি। মাঝখানে বেশ খানিকটা জায়গা গাছগাছালিতে ভরা, জঙ্গলের মতো। সেই ঝোপঝাড় গাছ গাছটা পেরিয়ে আমরা চলতে লাগলাম। তখন প্রায় বিকেল 5টা হবে। ওখানে গিয়ে পৌঁছতে দেখি নিতাইদা একটা চেয়ারে হেলান দিয়ে বসে। আজ ডিউটিতে তাকে একা দেখে আশ্বস্ত হলাম। কি গো নিতাইদা, কি খবর? আরে অরিন্দম দাদা বাবু যে, আসো আসো। তাই এখানে কি মনে করে? আরে আর বলো না নিতাইদা, একটা খুব বিপদে পড়েই তোমার কাছে এসেছি। একমাত্র সেই বিপদ থেকে কিন্তু তুমিই আমাদের উদ্ধার করতে পারবে। কি হয়েছে দাদাবাবু? আরে ও আমার ভাই অনিমেষ, ও এই বছরই ভর্তি হয়েছে। ও ভীষণই ভালো স্টুডেন্ট নিতাইদা, কিন্তু বিগত কয়েকদিন আগে ওর মার অসুস্থতার কারণে ও বাড়ি যায়, আর পুরো প্র্যাকটিক্যালটাই তো মিস করে ফেললো। এখন তো কিছুদিন পর পরীক্ষা, তুমি তো জানোই। তাই বলছি কি, তুমি যদি একটা লাশ জোগাড় করে দিতে পারতে, তাহলে আমি একটু ওকে দেখিয়ে দিতাম। কিন্তু দাদাবাবু, এভাবে লাশ দেওয়া তো নিয়ম বিরুদ্ধ। জানাজানি হয়ে গেলে তো আমার চাকরি পর্যন্ত যেতে পারে। আরে আরে তুমি কিচ্ছুটি ভেবো না তো, কোনো জানাজানি হবে না। আমরা যা করব রাতের অন্ধকারেই করব। তুমি শুধু একটা মৃতদেহ জোগাড় করে দিতে পারবে কিনা বলো? দাদাবাবু, কারণ মর্গে একটা বেওয়ারিশ লাশ এসেছে। লাশটাকে খোঁজ করার জন্য কেউ আসেনি। এমনিতে সেটা পুলিশের হাতে চলে যাবে। তোমরা এক কাজ করো, আজ রাতেই বরং একবার আসো। ঠিক আছে নিতাইদা, আমরা কিন্তু তাহলে রাত 1টা নাগাদ আসবো। এই বলে আমরা হোস্টেলের রুমে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। রাত 1টার সময় ওখানে যেতে হবে ভেবে আমার চোখে আর ঘুম আসছিল না। ভয়ের সঙ্গে একটা কেমন জানি উত্তেজনাও মনে কাজ করছিল। ঘড়ির কাঁটায় 1:45 বাজতেই, অরিন্দম দা, ও অরিন্দম দা, যাবে না? হ্যাঁ চল। এরপর আমরা সেই হাতে খুঁটখুঁটে অন্ধকারকে ভেদ করে
আবার সেই জঙ্গলের পথ ধরে ক্যাম্পাসের একেবারে শেষ প্রান্তে থাকা মর্গের উদ্দেশ্যে রওনা হই। হোস্টেল পেরিয়ে যখন ক্যাম্পাসের পেছন দিকে যাচ্ছি, তখন কেন যেন এক অজানা ভয় আমাকে চারপাশ থেকে পুরোপুরি গ্রাস করে ফেলল। ওই পথে চারিদিক অন্ধকার থাকায় টর্চের আলো একমাত্র ভরসা। তবু কেউ দেখে ফেলার ভয়ে সবসময় সেটি জ্বালানো যাচ্ছিল না। চারিদিকে শিয়ালের দল উচ্চস্বরে চিৎকার করছে। অন্ধকারে হাতড়ে পৌঁছানো ছাড়া আমাদের কাছে কোনো উপায়ও ছিল না। শেষমেশ ওই পথ পেরিয়ে আমরা মর্গে পৌঁছলাম। কি কোনি তাইটা জোগাড় হলো? হ্যাঁ, হয়েছে। দাদাবাবু, মর্গে তো সেসব পরীক্ষা নিরীক্ষা করতে পারে, কি এসে বললে তো মুশকিল হয়ে যাবে। তাহলে উপায়? উপায় একটা আছে। তোমরা ওই মর্গের একদম পেছন দিকটা, ওই যে বন্ধ ঘরটা আছে না, ওইখানে লাশটা নিয়ে তাড়াতাড়ি কাজ সারো, বুঝেছো? আরে ও নিয়ে তুমি ভেবো না তো, আমরা তাড়াতাড়ি করব। চলো এবার লাশটাকে নিয়ে যাই। টাইগার পেছন পেছন মর্গের ভেতরে ড্রয়ারে রাখা সেই লাশটার কাছে যেতেই তা কেমন ঝমঝম করে উঠল। ড্রয়ারটা খোলার সময়টাতেই কেমন একটা দমকা হাওয়ায় আমাদের পুরো শরীরটা যেন হিমশীতল হয়ে গেল। অথচ বন্ধ ঘরের ভেতর হাওয়া কোথা থেকে এলো কিছুই বুঝতে পারলাম না। আমি আর অরিন্দমদা একে অপরের দিকে একবার তাকালাম। দেখলাম দাদার চোখেও কেমন একটা অস্বস্তি বোধ। যাই হোক, কথা না বাড়িয়ে লাশটাকে নিয়ে আমরা মর্গের পেছনের ঘরটার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতেই, অরিন্দমদা দাঁড়াও দাঁড়াও, ধরতে পারছি না যে। লাশটা কেমন ভারী হয়ে গেল না? এই তো দিব্যি আসছিলাম। ট্রলিতে নিয়ে এলে মনে ভালো হতো দাদা। হ্যাঁ, সে তো হতোই, কিন্তু ট্রলিতে তো চাকার শব্দ হতে পারে, এটা ভেবেই তো সাহস হলো না। চলো দাদাবাবুরা, আমিও হাত লাগাচ্ছি। তাও দেরি করা চলবে না। ওস, এত ভারী লাশটাকে নিয়ে চলতে কিন্তু বড্ড কষ্ট হচ্ছে। এরপর আমরা কোনো রকমের লাশটাকে নিয়ে সেই ঘরে গেলাম। দাদাবাবুরা, যা করার পরীক্ষা নিরীক্ষা সব করে তাড়াতাড়ি বেরিয়ে আসো। আমি চললাম। অরিন্দমদা, দরজাটা বরং বন্ধ করে দিই। হ্যাঁ, যা কর, সাবধানের মান নেই। এটা কি হচ্ছে? লাইটটা আবার কি শুরু করলো? এরকম দপদপ করছে কেন লাইটটা? হ্যাঁ সেটাই তো, এই আলোতে তো কিছু দেখা যাবে না। দাঁড়া, নিতাই রাখে ডাকি, যদি অন্য কোনো বাল্ব থেকে দেখে। এ কি, দরজাটা এভাবে বন্ধ হয়ে গেল কেন? তুই একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, কিন্তু এত রাতে কে কাঁদছে এখানে? দাদা দাদা, লাস্টের পাটা এমন যেন নড়ে চড়ে উঠলো, দেখো। এরপর আচমকাই দরজাটা খুলে যায়। এটা কি? অনিমেষ, চল ভাই পালাই। এ কি, ও এখানে? ও মা, ও এখানেও? ও কি তাহলে বেঁচে আছে? কে তুমি? কি চাও? আমাকে এখানে নিয়ে এসেছিস, আবার আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? কাটবি আমার দেহটাকে? হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, প্লিজ আমাদের ছেড়ে দাও। মানুষেরা কতটা স্বার্থপর সেটা শেষ দিন আমি বুঝেছি। এখন মৃত্যুর পরও এই দেহটাকে রেহাই দিচ্ছিস না, তাই না? তোদের কোনো ক্ষমা হয় না,
অসহ্য যন্ত্রণায় ছটফট করলেও কেউ সাহায্যের হাত বাড়ায়নি সেদিন। আর তোরা বলছিস ক্ষমা করতে? না, একদম না, কাউকে ক্ষমা করবো না আমি, কাউকে না। কি হয়েছে তোমার? কারা সাহায্য করেনি তোমাকে? আমাদের বলো, আমরা ঠিক সাহায্য করব। বলো আমাদের। এখন আর সাহায্য করে কি হবে? যখন করার কথা ছিল তখন কেউ করেনি। কে সাহায্য করেনি তোমাকে? আমাদের বলো সবটা। আজ থেকে 3 দিন আগে কলেজ থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলাম। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, আর আমার একটা ছোট ভাই আছে, সে স্কুলে পড়ে। বাড়িতে বাবা খুব অসুস্থ, তাই রোজগারের মধ্যে আমি একমাত্র সদস্য। আমার টিউশনির টাকাতেই গোটা পরিবারটা আমার চলে। সেদিন চায়ের দোকানে কিছু একটা খেয়ে রাস্তা পার করতে যাচ্ছি, চায়ের দোকানদার আর সেখানে বসে থাকা লোকেরা দেখেও ট্রাকটা মেরে দিল গো। এ দাদা কি করছেন? ছুটে যাবেন না, খবরদার, এ তো পুলিশি কেস। আর পুলিশে শুনলে জানেন তো 36 ঘা। কেউ এগিয়ে এলো না। ট্রাক ড্রাইভার বুঝতে পেরেও পিছন ফিরে তাকায়নি একবারও। এই রে, কেন মনে হচ্ছে পালাই হলে বিপদ। অনেকক্ষণ রাস্তার ধারের জমিটায় রক্তাক্ত অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করি। না, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি সেদিন, একমাত্র পুলিশের ভয় পেয়ে। অনেকক্ষণ পর পুলিশ এসে আমায় হসপিটালে নিয়ে যাওয়ার উদ্যোগ করে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ওঠা, এখনো শ্বাস চলছে। গাড়িতেই আমার প্রাণ যায়। আজকে একজনের মৃত্যু যন্ত্রণা থেকে তাদের কাছে ঝামেলায় জড়ানোটা অধিক বলে মনে হলো। আজ হয়তো ঠিক সময়ে হসপিটালে নিয়ে গেলে আমি বেঁচে যেতে পারতাম। তোমার বাবা মা কোথায়? ওনারা কি জানেন? না, আমার বাবা মা এখনো কোনো খবর পাননি। তারা 3 দিন ধরে আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে মনে হয়। আমরা কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তোমার বাবা মায়ের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে? তুমি বলো আমাদের। মেয়েটি তার বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার বলে দেয়। কথাটি বলতে বলতেই ঘরের আলোটি নিভে গেল। একটু পরে আলো আসতেই দেখি কোথাও কিচ্ছু নেই, লাশটি একই জায়গায় পড়ে রয়েছে। আমি আর অরিন্দম দা লাশটি আবার মর্গে রেখে হোস্টেলের রুমে ফিরে আসি। সেই রাতে দুজনের কেউই চোখের পাতা এক করতে পারিনি। পরের দিন সকালবেলা আমরা তার বাবা মাকে খবর দিই। সেই ট্রাকটিকে শনাক্ত করা গেলেও প্রমাণের অভাবে ড্রাইভারটি ছাড়া পেয়ে যায়। দেশের আইনের হাত লম্বা হলেও কোথাও না কোথাও একটা ফাঁক থেকেই যায়। অরিন্দম দা তার ভাইয়ের পুরো পড়াশোনার দায়িত্ব নিজের কাছে নিয়ে নেন।